সাবধানে যাবে। ভগবান তোমার মঙ্গল করুন। হাত নেড়ে সঙ্গীতাকে শুভেচ্ছা জানাচ্ছিলে কেন? অনেকদিন পর সঙ্গীতা দিদিমণি সমতি হয়েছে বরন্দা। অনেকদিন পর দিদিমণিকে কাঁদতে দেখলাম তো। না, সঙ্গীতাকে কাঁদতে দেওয়া চলবে না। এই মুখার্জি ম্যানশনে কাঁদবার জন্য অনেক সুন্দরীকে চাকরি দেওয়া হয়েছে। তাই তাই সঙ্গীতা চিরজীবন মদ খাবে আর নাচবে আর হাসবে। আরে শোনো দাদা বাবু, আমি বেঁচে থাকতে দিদিমণিকে নাচতেও দেবো না আর মদ খেতেও দেবো না। আমি জানতে চাই, আমি জানতে চাই কেন তুমি দিদিমণির জীবনটা নষ্ট করে দিলে? বিবাহিতা হওয়ার সত্ত্বেও তুমি তোমার বোনকে স্বামীর ঘর করতে দিলে না? শাখা শাড়ি পরে কেন দিদিমণিকে হতে দিলে তার স্বামীর গৃহবধূ? কেন হতে দিলাম না তুমি শুনতে চাও? তাহলে শোনো, মৌচাকে মধু গেলে নিলে তাতে থাকে কি? কিছুই থাকে না। তেমনি মেয়েরা শাখা শাড়ি নোয়া পরে স্বামীর ঘর করলে কোনো উত্তাপ থাকে না কোনো সাহিত্যিকের জীবনে। নিজের আখির কথাতে গিয়ে নিজের মায়ের বোনটাকে এত নষ্ট করে দিলে। ভালো করোনি দাদা বাবু, তুমি কাজটা তুমি ভালো করোনি। যে কোনো দাদা নিজের সুখের জন্য নিজের মায়ের পেটে বোনের যে এত বড় সর্বনাশ করতে পারে সেটা আমার মনে ছিল না। তুমি যদি তাই সত্যি করে থাকো তাহলে দিদিমণি তুমি নিজের দাদা নও। কি বললে? তোমার মতো দাদাকে দেখে পৃথিবীর সব ভাইয়েরা ভাই বোনের আতঙ্কে চমকে উঠবে। পৃথিবীর কোনো বোন দাদাকে দাদা বলে মানবে না। ভাইয়ের কপালে না ফোঁটা না দিয়ে তখন ওই জমের দোকানে ফোঁটা দিয়ে বলবে, জমের কপালে দিলাম ফোঁটা আর ভাইয়ের কপালে মারলাম ঝাঁটা, ভাইয়ের কপালে মারলাম ঝাঁটা। শালা শুয়োরের বাচ্চা চাপড়টাকে আমি গলা টিপে মেরে দেবো। নইলে এখন থেকে যেমন ভাবে আমার পেছনে লেগেছে ভবিষ্যতে আরো লাগবে। তাই তাই শুয়োরের বাচ্চা সঙ্গীতাকে তার শ্বশুর বাড়ি পাঠাতে চায়। সুমিতকে আমি আমার মতো তৈরি করেছি ঠিকই, কিন্তু নিশ্চিতকেও আমার বিরুদ্ধে আরো ভীষণ ভাবে লেলিয়ে দিচ্ছে, কিন্তু পারবে না। মিস্টার অজিত মুখার্জির একটা বোর্ডের চলে আমি বাজি মাত করবই। তারপর মেয়ে মাকড়সা যেমন জল পুড়ে ছেলে মাকড়সাকে আটকে রাখে, তেমনি আমিও সঙ্গীতাকে লেলিয়ে দিয়ে আমি অশ্লীল সাহিত্যিক লেখকদের তুলে আনবো এই মুখার্জি ম্যানশনে। তারা একটার পর একটা বই ছাপে, আমি সেই বই নিয়ে উপন্যাস ছাপো, ম্যাগাজিন ছাপো, বিদেশ থেকে আরো উন্নত মানের বেশ মেশিন নিয়ে আসবো। একাধিক দেশে ছাপা হবে বই। আমার বিজনেসের একমাত্র ম্যাগনেট হবে সঙ্গীতা। আমার জীবনের চরম প্রতিদ্বন্দ্বী ওই ভাস্করের হাত। হ্যাঁ মনে পড়েছে, আমি তো বেশ কিছুদিন আগে ডাম্পিডেনকে বলেছিলাম ভাস্করের ডান হাতটা কেটে আনতে। ডাম্পিডেন এসে গেছে স্যার। হাতটা কোথায়? হাতটা ভাস্কর ব্যানার্জি সেই ডান হাতটা। লেখক বাবু তো এখন লিখছেন না, সে লিখবে না, সে ভিক্ষা করবে। বামন অবতার বলি রাজার পাশে ভিক্ষা চাইছিলেন, কিন্তু সে ভিক্ষার দান দক্ষিণা দেওয়ার সময় বলি রাজার কি অবস্থা হয়েছিল? কি হয়েছিল সেই বলি রাজার? বামন অবতার বলি রাজার কাছে পা দিয়ে একদম পাতালে প্রবেশ করে বাবু সাহেব, ऐसा माफिक लाती যদি আপনি আমাকে আগে মারতেন তাহলে আমার বহুত উপকার হতো স্যার। তোকে আমি গুলি করে মারবো জানো? আমিও আপনাকে গুলি করতে পারি, আমিও পারি,
আপনার জাহান্নামের জিন্দেগিটা একদম খতম করে দিতে। একই ও কাম কিন্তু আমি করবে না স্যার। আপনি শয়তান বলে, আপনি নিমক হারাম বলে, আমি আপনার সাথে তো নিমক হারামি করতে পারি না স্যার। কারণ একটা রোজ আমি আপনার অনেক নিমক খাইয়েছি তো, তাই এই রিভলভার ওই স্বপন বাবুর হাতে তুলে দিয়ে কাম করতে চললাম। আছে ও বাবুজি আপনার ওপর, আর হবে রিক্সা রিক্সা হ্যাঁ, ডাম্পি যে কাজটা করতো সেই কাজটা তুমি করতে পারবে? ও শিওর। তুমি একটা হাত কেটে আনতে পারবে? একটা হাত? হাত আমার জীবনে এখন অনেক রাত। হাতি কা দাঁত আর আদমি কা বাত। যাও তুমি পাশের ঘরে চলে যাও, তোমার সঙ্গে আমার পরে হবে মুলাকাত। আরে শুনুন স্যার, আপনি আমাকে দিয়ে যা খুশি তাই করে নিতে পারেন, কিন্তু আমি কোনো কাজ করতে ভয় পাবো না। কারণ শিক্ষা আমার ভাগ্যের ওপর করেছে বজ্রাঘাত। তাই শিক্ষার ওপর আর আলোর ওপর আমি শুধু করব আঘাত, আঘাত আর আঘাত। সাগর, মিস্টার সাগর রায়। হ্যাঁ, তুমি কি শুনেছো সঙ্গীতা কাল কেঁদেছে? হ্যাঁ স্যার, মনে করেছে কাল থেকে তার জীবন বিনা আগেই সুর বেজেছে। নো নেভার, তাকে আগে সুর বাঁধতে দেওয়া যাবে না, তাকে সাধতে দেওয়া যাবে না আগে সুরের সরগম। তোমার সঙ্গে জোর করে কাছে টেনে নিয়ে মদ খাবে। খাবে না স্যার, খাবে না। তার পার্কে একটা সঙ্গীতার সঙ্গে দেখা হয়েছে। তাতে কি হয়েছে? মেয়েলি জীবনে মৌতাতে মিলে গেছে। আজ তাই আমার সঙ্গে একটি কথাও পর্যন্ত আরে বলেনি। বলাবে, জোর করে কাছে টেনে নেবে। কারণ আমি তো ভাস্করের এগনেস্টে ডিভোর্স শুট করে আমি তোমার সঙ্গে সঙ্গীতার বিয়ে দিতে চাই। তাহলে এক কাজ করো, মিস্টার প্রকাশক সাগর বাবুর সঙ্গে সঙ্গীতার বিয়ে দেওয়ার আগে তুমি একটা বিয়ে করে ফেলো। আরে সে তো করবো রে জানোয়ার, আমি একটা বিয়ে না করলে। কান্নার চারদিকে ছল করে ছোট বউ কাল একটা মেয়েকে নিয়ে তোমার ঘরের পাশের ঘরে আটকে রেখেছে কেন? বেশ করেছে আটকে রেখেছে। সেটা সাহিত্যের প্রয়োজনে। বি কেয়ারফুল সাগর রায়, তোমার অনেক অপরাধ আমরা সহ্য করছি, কিন্তু আর করব না। সে কি, আমি যে আপনার দিদির হব নতুন বর। এক চড়ে তোমার মুখটা ভেঙে দেবো জানোয়ার। সঙ্গীতা, আজ ভাই ফোঁটার দিন, নারী জীবনের শ্রেষ্ঠ স্নেহের দিন। আজকের এই পবিত্র দিনে আমি 3 ভাইকে ফোঁটা দেবো দাদা। আর এই পবিত্র দিনে এই জানোয়ারটাকে বাড়ি থেকে বের করে দাও, না হলে কি করবি তুই? অনেক দিন আগে তুমি যেমন ভাস্কর বাবুকে জুতো মেরেছিলে, আমিও ঠিক তেমনি ওই সাগর রায়কে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে পার করে দেবো। আর পারবে না বেস্তা, কারণ এই দানব সম্রাট মহিষাসুরের পাশে দাঁড়িয়েছে দানব সেনাপতি রক্তাসুর। তুই শুধু রক্তাসুর নয় রে জানোয়ার, তুই নেপোলিয়ান বুনাপটের পাপের সঙ্গী বিশ্বাসঘাতক ব্রুটাস। সাগর, তুমি সুমিতার হাতে বোতলটা নিয়ে সঙ্গীতাকে মদ খাও। না। আর আমি ওই জানোয়ার কোরআনটাকে গলা ধাক্কা দিয়ে আমি টিপে ধরি, আর এই স্মারকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। মুখার্জি ম্যানশনে আজকে ঘন ঘটা ভাই ফোঁটার নিষিদ্ধ, তুই দূর থেকেই নিয়ে যা। তোর দিদির হাতের চুয়া চন্দনের বদলে বিলেতি মদের ফোঁটা। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে। আজ ভাই ফোঁটা, যে দিনটার জন্য বোনেরা ভাইদের পথ চেয়ে বসে থাকে, কিন্তু আমার তো কোনো বোন নেই। তাই ভাই ফোঁটা নেওয়ার কি আনন্দ, কি অনুভূতি কোনোদিনই বুঝতে পারিনি। আমরা প্রতি বছর এই দিনটাই আমার খুব মন খারাপ করতো, তাই সারাদিন একা একা মাঠে গিয়ে প্র্যাকটিস করতাম। কিন্তু কাল হঠাৎ মা আমাকে বলল, অমর তুই কাল খেলতে যাবি না। আমি বললাম কেন মা, বাড়ি থেকে কি করব?
মা বলল তোর বৌদি তোকে ভাইফোঁটা দেবে, বড় বৌদি আমাকে ভাইফোঁটা দেবে। এই আনন্দে সারা রাত ঘুমোতে পারি না। তাই সকাল সকাল উঠে স্নান করেছি, চোস্তা পাঞ্জাবি পরেছি। আর এক্ষুনি হয়তো বৌদি এসে বলবে অমর, আসন পেতে দিচ্ছি, আসনে বসো। আসলে জীবনের প্রথম তো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাবা বাবা, আজ কি আনন্দের দিন। বৌমা, এই খাবারের থালাটা তুমি অমরের সামনে দাও। দিংমা, নাও নাও। ওরে বাবা, ফুলকো ফুলকো লুচি, আলু ভাজা, আবার মিষ্টি। হয়েছে হয়েছে হয়েছে, এবার খেতে শুরু কর, মাছি বসছি যে। মা, আপনার ছেলেকে বলুন না ভাইফোঁটার জন্য আনা জামা প্যান্টের ছিটটা যেন অমরকে দিয়ে দেয়। জামা প্যান্টের ছিট কিন্তু একদম ভুলে গেছি। কি হলো মা, আপনি কথায় কথায় বলেন? আপনার ছেলের ভুল হয় না। ভুল হলো তো। মাগো, মায়ের কাছে ছেলে যেমন কোনোদিনও বড় হয় না, তেমনি ছেলের ভুল মায়ের চোখে কোনোদিনও ধরা পড়ে না। মা, এ কথা এখন তুমি বুঝতে পারবে না বৌমা। তুমি যখন আমার সম্মত ছেলেপুলের মা হবে তখন ঠিক বুঝতে পারবে। কি সব উল্টোপাল্টা কথা বলছো মা? তা বলবে না কেন দাদা? মায়ের মনে কি কম দুঃখ? মা তো সবাইকেই বলে। কি বলে? মায়ের বয়সী সব মেয়েরাই নাতি নাতনি ঠাকুমা হয়েছে, শুধু আমি এখনো নাতি নাতনির মুখ দেখলাম না। কি মা, তোমার কথা বলে দিয়ে আমি ভালো করিনি? আসছি মা। আমি একটু কাজে যাচ্ছি মা। দাঁড়া ভাস্কর, তোর তো কাজের শেষ নেই। তুই লেখা নিয়ে মত্ত আর বৌমা এদিকে সংসার নিয়ে মত্ত। কিন্তু এই বয়সে আমার কাজটা কি বল দেখি? একটা নাতি কিংবা নাতনি থাকলেই তাকে নিয়ে অন্তত কিছুটা সময় আমি ভুলে থাকতে পারতাম। সঙ্গীতা, সঙ্গীতা, মাকে তুমি সান্ত্বনা দাও। আমি কি সান্ত্বনা দেব? আরে কি বিপদে বলো দেখি। তুমি সান্ত্বনা দেবে? আমি মানে আমি লিখতে যাচ্ছি মা। নাতি নাতনির কথা বলছো তো? এই তাহলে রহমান ডাক্তার কি বলে গেছে তোমার বৌমার কাছ থেকে জেনে নাও। বৌমা, তোমার ওই বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে রহমান ডাক্তার তোমাকে কি বলে গেছে? মা, তোমার বাচ্চা কাচ্চা হবে না হবে না? মা, রহমান ডাক্তার বলেছে হবে, তবে একটু দেরিতে হবে। তবু ভালো যে দেরিতেও হবে। আজকালকার বৌদিদের ব্যাপার স্যাপার বোঝাই ভার। মা, মা আপনি ভীষণ রেগে গেছেন মা। বলি রাখবই তো বাচ্চা, রাখবই তো। রাগেরা দোষটা কি বড় দেখি? তোমার বাচ্চা কাচ্চার কথা না হয় আমি বাদই দিলাম, কিন্তু তোমার ভাইরা তিনটে ভাই থাকতে একটা ভাইও এলো না তোমার কাছে ভাইফোঁটা নিতে। মা, বড় লোকেদের ব্যাপার তো, তাই ভাতৃদ্বিতীয়ার দিনে তার বোনেদের কথা তাদের একদম মনে নেই। আর তুমিই বা কেমন মেয়ে বৌমা? ওই ভাইদের মুখ কি তোমার একদম মনে পড়ে না বৌমা? একদম না। ওরে মা, পড়ে সেই ছোট্ট ভাইটার মুখটা দিন রাত আমার মনে পড়ে মা, আমার মনে পড়ে। সেই ভাইটাকে স্কুলে দিতে গিয়েই তো আমার সর্বনাশ হলো। দিনে দুপুরে একদল তেলকুট্ট জোর করে আমাকে একটা বড় বাড়িতে নিয়ে গেল। সেখানে তারা একের পর এক আমাকে ধর্ষণ করলো। তারপর একটা গাড়ি ভাড়া করে সেই গাড়িতে চাপিয়ে আমাকে পৌঁছে দিল পতিতালয়ের এক মাসির কাছে। আমাকে যে ভালোবাসত, তার সঙ্গে আর আমার দেখা হলো না। এই হতভাগিনী গঙ্গা একই বছরে তার সংসার হারালো, ভাই হারালো, পরিজন হারালো।
হারালো তার প্রথম জীবনের ভালোবাসা। তাই ভাইফোঁটায় আমার সেই ছোট্ট ভাইটার মুখটা চিন্তা করে আমি কপাটে ফোঁটা দিই। তাই এ বছরও সেই ভাইয়ের মুখটা চিন্তা করে আমি কপাটে ফোঁটা দিতে দিতে বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। আমি নিলাম রে দিদি। তাহলে দাঁড়া ভাই দাঁড়া, হয়তো চিরজীবনের জন্য নয়, কিন্তু কিছুক্ষণের জন্য আমি যে কি পেলাম এবারে সকলকে ডেকে ডেকে দেখাই। আপনারা ছুটে এসে দেখেছেন আমার ভাই এসেছে, আমার হাত থেকে ভাইফোঁটা নিয়েছে। বাবা এতদিন পরে ভাই বোনকে একসঙ্গে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না বৌমা। নিশি প্রণাম করো আমার শাশুড়ি মা। দিদি উনি যখন তোর মা তখন আমারও মা। এসো বাবা এসো, দীর্ঘজীবী হও। কি হলো বাবা, তুমি অমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আপনার মধ্যে যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি, আমি যেন আর কোনোদিন আপনাকে ছেড়ে না যাই মা। দিদি তুই বিশ্বাস কর, আমার মা ঠিক এমনি করে শীতেতে সিঁদুর পড়তো, পূজা পাপড়ে পড়তো, লাল পাড় বড়দের শাড়ি। মাকে আমি যতই দেখতাম ততই যেন আশা মিটতো না। তোমরা দুজনে তো একই মায়ের পেটের ভাই বোন, তাহলে তোমার ভাই তোমাকে কেন বললো? তুই বিশ্বাস কর দিদি, আসল ব্যাপারটা কি বলো তো বৌমা? আসল ব্যাপারটা হলো মা, সঙ্গীতা এখানে এসে সুস্থ হয়ে গেলে কি হবে, এই নিশিতা এখনো সুস্থ হয়নি। আমার শ্বশুর বাড়ির সকলে একটু আদ্রু পাগল। তুই ঠিক বলেছিস ভাস্কর, ওরা সুস্থ হলে তিন ভাইয়ের একমাত্র বোনকে ওরা কেউ খোঁজ খবর নেয় না। বৌমা তুমি তোমার ভাইকে নিয়ে ভেতরে এসো, আমি ততক্ষণ তোমার ভাইয়ের জন্য জল খাবারের ব্যবস্থা করছি। ভাগ্যিস জামাইবাবু এসে ম্যানেজ করে দিল। কিন্তু এই জল জ্যান্ত মিথ্যেটাকে আর কতদিন ম্যানেজ করে চালানো যাবে নিশি? হয়তো সারা জীবন, কারণ আমার দিদিকে আর কোনোদিনই ফিরতে দেবে না আমার দাদা। আপনি জানেন আমার দাদা আজ সাগর রায়কে জোর করে আমার দিদিকে মদ খাইয়েছে। আমার দিদি মদের বোতলে আঙুল ডুবিয়ে আমাকে ভাই ফোঁটার বদলে মদের ফোঁটা দিতে। কেন তুমি আবার নতুন করে আমার জীবনে চাই দিয়েছো? যে আমার জীবন থেকে হারিয়ে গেছে তাকে কেন আবার ফিরিয়ে আনতে চাইছো নিশি? যাও যাও নিশি যাও, খেয়ে দে বিশ্রাম করো। আমি নয় বিশ্রাম করব, কিন্তু আপনি যে কতদিন মানসিক চিন্তা থেকে বঞ্চিত সেটা কি আপনি বুঝতে পারেন না? সেটা কি আপনি বুঝতে পারেন না? কি হলো সঙ্গীতা, তোমার বুকে কথা নেই কেন? তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? এখনো বুঝি তুমি তোমার বউকে ভুলতে পারোনি? ভুলে গেছি যে আমার জীবন থেকে হারিয়ে গেছে, তারপর স্মৃতি আমার মনের মধ্যে নেই। তুমি সত্যি কথা বলছো? বিশ্বাস না হয় এই তোমাকে ছুঁয়ে বলছি। ভালোবাসার প্রথম ছোঁয়া। সত্যি নয়, মিথ্যা। আমি ভুল করে তোমাকে ছুঁয়ে ফেলেছি।
ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো, কত সহজে তুমি বলে গেলে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু আমি কার কাছে জানাবো আমার মনের যন্ত্রণা? কার কাছে চাইবো আমার এই অভিশপ্ত জীবনের জন্য ক্ষমা? বলো না, তুমি একটিবার বলে যাও না, বলে যাও না। একটি বলা কামন বেলা শেষ হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? একটি বলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? এমনি হবে সে কি জানতো? ও এমনি হবে সে কি জানতো? বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? ওগো, একবার বলে যাও না, আমি কার কাছে ক্ষমা চাই? আমাকে বলে যাও। ভালোবাসা দিয়ে বাঁধা বাসা ভেঙে গেল ঝড়ে আশা। ভালোবাসা দিয়ে বাঁধা বাসা ভেঙে গেল ঝড়ে আশা। দিনের ফিরে পেত সেদিন সবটাই ভ্রান্ত, দিনের ফিরে পেত সেদিন সবটাই ভ্রান্ত। বলো দোষ কি? বলো দোষ কি? একটি বলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? এমনি হবে সে কি জানতো? ও এমনি হবে সে কি জানতো? বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? বলো দোষ কি? ওগো, একটিবার বলে যাও না, আমার দোষ কি? আমাকে বলে যাও না, আমার দোষ কি? আমার দোষ কি? বর মেয়েদের জীবনে একটা স্বর্গীয় শব্দ, স্বপ্নের শব্দ, অথচ আমার দাদা সেই শব্দটা আমার জীবনে যেন আশঙ্কাপূর্ণ করে রেখে দিয়েছে। না, আমি যাব আমার স্বামীর কাছে, আমি ফিরে যাব। পালিয়ে যাও, পালিয়ে দিদিমণি। জামাইবাবু পুরস্কার পেয়ে এই খবরটা শুনে তোমার দাদা এদিকে পাগলের মতো ছুটে আসছে। আসুক ছুটে, আজ আমি সেই অমানুষ দাদার মুখোমুখি দাঁড়াবো। তুমি তোমাকে ভুল বুঝতে পারবে না ঝড়ের সামনে। কেন পরান্দা, পাহাড় কি ঝড়ের সামনে দাঁড়াতে পারে না? আমি যাব একাডেমি পুরস্কার প্রাপ্ত আমার স্বামীর কাছে, আমি ফিরে যাব। তার আগে আমি তাকে গুলি করে মারবো। কেন মারবে দাদা? তার কাছে তুমি হেরে গেছো বলে?
কি বললি? কথাটা শুধু দিদি ভাই একে বলেনি, সারা দেশের লোক খবরের কাগজ পড়ে জামাই বাবুর নামে ধনী হচ্ছে, আর এক বাক্যে বলছে তুমি হেরে গেছো, হেরে গেছো, হেরে গেছো। অজিত মুখার্জি হারবার জন্য জন্মায়নি। আমার এক বেঈমান প্রকাশক বন্ধু লুকিয়ে লুকিয়ে তার বই চেপে তাকে পুরস্কার পাইয়ে দিয়েছে। আমিও সাগর রায়ের 3 কারো উপন্যাস চেপে তাকে আমি জ্ঞানপীঠ পুরস্কার পাইয়ে দেবো। জ্ঞানপীঠ? জ্ঞানপীঠ পুরস্কার নয় দিদি, আমার টাকায় কুমির দাদা টাকার জোরে সাগর রায়কে পাইয়ে দেবে অজ্ঞানপীঠ। চুপ কর চরিত্রহীন। তোর মতো চরিত্রহীনের এই মুখে কথা মানায় না। চরিত্রহীন আমি না, চরিত্রহীন তুমি। কি বললি জানোয়ার? চাকরি দেওয়ার নাম করে একটা মেয়েকে তুমি পাশের ঘরে আটকে রেখেছো কেন? বেশ করেছি, আটকে রেখেছি। বি কেয়ারফুল শয়তান অজিত মুখার্জি। আর আবার একটা বাজে কথা বললে আমি তোমাকে সহজে ছেড়ে দেব না। কি করবে? কি করবে নিশিত? পুলিশে খবর দেবে? পুলিশ তো মিস্টার মুখার্জি চেনা, আর রাজ্যের বড় বড় আমলারা মিস্টার মুখার্জি কেনা। আরে আমি প্রত্যেক মাসে তাদের মাসোহারা দিই, আর সেই সূত্রেই তো আমি দিনকে রাত করব। আর ভাস্কর যে পুরস্কার পেয়েছে, আমি তোমার হাতে তার থেকে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেব। মুখার্জির বাবুর হাতে আপনার পাণ্ডুলিপিটা তুলে দিন, মুখার্জি বাবু একবার পড়ে দেখুক। ও শিওর শিওর। এই নিন, এটা আমার প্রথম উপন্যাস, নারী দেহ। ও অফুরন্ত! এই নারী দেহর পরে কি লিখেছো? এই নিন, এটার নাম অফুরন্ত যৌবন। ইউনিক তার পরেরটা? এরপরেরটা নারী দেহ। জবাব নেই সাগর রায়, জবাব তো নেই মিস্টার মুখার্জি। খাতাগুলো একবার খুলে পড়ো। আপনি হয়তো খালি চোখে দেখতে পাচ্ছেন না, চশমা এনে দেবো? হ্যালো শোনো মিস্টার মুখার্জি, এই সাগর রায় আমার বন্ধুর দাদা। কি বললি? নিশ্চিত ঠিক কথাই বলেছি। পাছে আপনার বোন অন্য লেখকের হাতে পড়ে খারাপ না হয়ে যায় এবং আপনার হাত থেকে কোনো অশ্লীল গল্প না লেখা হয়, সেই জন্য নিশ্চিত কায়দা করে আমাকে আপনার সামনে লেখক হিসেবে পাঠিয়ে দিয়েছে। সাগরদা, আমি আপনাকে না বুঝে অনেক কটু কথা বলেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনিও আমাকে ক্ষমা করে দেবেন। আমি অন্যায়ভাবে অনেক আপনার সঙ্গে অবহিনয় করেছি। আমি তোদের কাউকেই ক্ষমা করবো না রে শয়তানের দল। আমি তোদের শয়তানের বদলা নেব, আর আমি প্রমাণ করে দেবো যে আমি একা বড় না না না, আমি একা নই, আমি অসহায় নই। আমার অসংখ্য কর্মচারী আছে, আর বড় বড় ব্যবসায়ী বন্ধু আছে, আর আছে আমার একমাত্র ভাই, যাকে আমি তৈরি করেছি আমার হাতের খেলার পুতুল। এই কে আছিস? এই মদের বোতল নিয়ে আয়। তোমার খেলার পুতুল আমি ছাড়া আর কেউ নেই, তাই মদের বোতলটা আমিই নিয়ে এলাম। হ্যাঁ সুমিত, সাগর সঙ্গীতার পড়ানোর উপর তোকে একটু লক্ষ্য রাখতে। আমি পারবো না। কি এত সাহস তোর? হবেই তো, কারণ তোমার খেলার পুতুল যে আজ মানুষ হয়ে গেছে। কি বলতে চাস তুই? এখনো সময় আছে দাদা, তুমি তোমার পথ থেকে ফিরে আসো, দিদিকে জামাইবাবুর কাছে ফিরিয়ে নিয়ে যাও। না, এখনো সময় আছে না। মেজদাকে ফিরিয়ে নিয়েছে, তুমি তোমার ভুল স্বীকার করো। না 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 না, শালা আমি বিজনেস ম্যাগনেট, আমার জীবনে কোনো ভুল থাকতে পারে না। তোমার পায়ের তলায় যে মাটি নেই, সোনা আছে, টাকা আছে, তোমার জীবনটা যে ফাঁকা হয়ে গেছে। তোকে আমি মারবো রে সোয়ারে বাচ্চা। আমি তোকে লাঠি মারবো। কি বললি জানোয়ার? জানোয়ার আমি নই, জানোয়ার হচ্ছে তুমি। তুমি একটা আস্ত ঘুঘু। তাই তোমার ওই সর্বাঙ্গে আমার সারা জীবনের ঘৃণার থুতু দিয়ে দিয়ে গেলাম। তু করে ডাকলে কত কুকুর আমার পায়ে তোলায় লুটিয়ে পড়বে।
স্বপন স্বপন ইয়েস বস। হ্যাঁ, যে মেয়েটাকে আমি টাকা টনিক খাইয়ে আমি বেশা বানিয়ে দিয়েছি, হ্যাঁ তাকে আমার বাগান বাড়িতে তুমি নিয়ে চলে আসতে পারবে? হ্যাঁ, টাকা চাইলে আমি সব পাবো। আর একটা কথা, এটা পুরো বেশ্যা হয়ে গেছে। চাঁদ উঠবে অমাবস্যার শেষে, তাকে একটু চোখে চোখে রাখবে, দেখবে সে কেমন নাচতে পারে আর গাইতে পারে। কেন সুন্দরী, একটু ওড়নাটা সরাও। তুমি শেষ পর্যন্ত না, তুই বিশ্বাস করো। এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না। তাই তাই আমার এই পিস্তলটা দিয়ে আমি আমার নিজের জীবনটাকে আমি শেষ করে দিলাম। ভাস্কর, ভাস্কর, অমরের জন্মদিনে যেসব নিমন্ত্রিত অতিথিরা এসেছিল সবাই তো খাওয়া দাওয়া মিঠিয়ে চলে গেছে, আমার ভাস্কর গেল কোথায়? ভাস্কর, ভাস্কর। আপনার ছেলে বাড়িতে নেই মা। ভাস্কর বাড়িতে নেই? কোথায় গেছে বৌমা? একাডেমি পুরস্কার প্রাপ্ত যে উপন্যাসটা যে প্রকাশক ছেপেছেন তাকে সঙ্গে করে বাড়ি দিতে গেছেন। ভাস্করের আমার কর্তব্যের শেষ নেই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব তাকেই করতে হয়। আপনার ছেলে সব করে, আমি বুঝি কিচ্ছু করি না মা। বৌমা, ভাস্করের আমার কি সাধ্য ছিল তুই যদি তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য না করতিস? হ্যাঁ, সে শুধু তো ঘর সামলাচ্ছিস তুই, সে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে। তাই তো আমি সকলের আড়ালে ভগবানকে ডেকে ডেকে কি বলি জানিস? আমি যেন জন্ম জন্মান্তর ধরে সঙ্গীতার মতো পুত্রবধূ পাই। মা, তুমি শুধু পুত্রবধূকেই চাও, ছেলেকে চাও না? আজ আমার জন্মদিন, আজকের দিনে বড় ভিআইপি, সেই আমি থাকতে বৌদি তোমার এত আপন হয়ে গেল। সবই কপাল ঠাকুরপো, সবই কপাল। বৌদি, ওরে বোকা ছেলে, পরের মেয়েকে আপন করে নিতে হয়, তাকে পরের মেয়ে না ভেবে সবসময় মনে করতে হয় নিজের মেয়ে। মা, এখানে যত বৌমারা আছেন আর শাশুড়িরা আছেন, আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে সংসারে শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে এবং ছেলের বউরা তাদের শাশুড়িকে নিজের মায়ের মতো করে ভালোবাসে। সেই সংসারে কোনোদিন শাশুড়ি বৌমার ঝগড়া বিবাদ হয় না, কোনোদিনও না, কোনোদিন। আমাকে কত ভালোবাসার কথা বলে গেল। তা তো তুমি বলবেই বৌদি, তুমি আসার পর থেকে মায়ের ভালোবাসা যে ভাগ হয়ে গেছে। তোমার বিয়ের পর মায়ের ভালোবাসা আর একবার ভাগ হয়ে যাবে, তখন তুমি কি করবে ভাই? আমি বিয়েই করব না। দেখা যাক, মাঝে তো মাত্র কয়েকটা বছর, তারপর এমন অবস্থা হবে আর একবার ডাকিলেই খাইতে পারি। সে তুমি যতই বলো বৌদি, বিয়ে আমি করব না, কিন্তু যদি মায়ের কষ্ট হয় আর তুমি যদি দেখে শুনে ভালো মেয়ে একটা পছন্দ করে দিতে পারো, আর দাদা যদি এসে বলে এই আমর, আমি বলছি এই মেয়েকেই তোকে বিয়ে করতে হবে, আমি কি দাদার কথা অগ্রাহ্য করতে পারবো? তবে রে দুষ্টু, পেটে পেটে তোমার এত চাল, দাঁড়াও, তোমার দাদাকে বলে তোমায় দেখাচ্ছি মজা। না বৌদি, দাদাকে যেন এ কথা বলো না, বলার সময় হলে বলবে, আগে আমার বিয়ের যাওয়ার সময়
নিদবরের জন্ম হোক তারপরে এরা সবাই মিলে আমাকে পাগল করে দেবে। কি বিচ্ছু হয়েছে, যেমন দাদা তেমনি তার ভাই। তিনি এবার কখন ফিরবেন কে জানে। যখন ফিরে পেরুক বাবা, আমার ভীষণ ঘুম পাচ্ছে। এখানে শুয়ে ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই। ঘুমিয়ে গেছে, ভাস্করের বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, শুধু লেবু গাছে ঝোপের আড়ালে জেগে আছি আমি। আমি এসেছি ভাস্করের জীবন থেকে ওই হারামজাদিটাকে সরিয়ে দিতে। ওই মেয়েটাকে শেষ করার আগে ওর যৌবনটাকে একটু চিঠে দেখবার জন্য আমি ওকে তুলে নিয়ে যাবো আমার বাগান বাড়িতে। ওই গঙ্গাকে খুঁজে না পেয়ে ভাস্করের লেখার কলম চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। জানতে পারবে, একটু পরে সব জানতে পারবে, কে আমি, কেন আমি, আর কিসের জন্যই আমি। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি চলে যান, চলে যান এই মুহূর্তে, চলে যান। বটেই সুন্দরী, তবে একা নয়, তোমাকে সঙ্গে নিয়ে যাবো। খবরদার, তা তুই কিছুতেই পারবি না রে জানোয়ার। তার আগে চিৎকার করে এবারে সমস্ত লোককে আমি ডেকে জাগিয়ে দেবো। মা, 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 এই দেখুন না মা, এই জানোয়ারটা এই বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে যেতে এসেছে। মা, এই কে রে তুই? কোথায় পেলি তুই এত সাহস যে আমার বাড়ি থেকে আমার সতী লক্ষ্মী বৌমাকে তুই তুলে নিয়ে যেতে চাইছিস? সতী লক্ষ্মী? না না বুড়ি না, ওই সতী লক্ষ্মীর বউটার আসল পরিচয় তোমরা কেউ জানো না। কি বললে তুমি? ভাস্কর তোমাদের কাছে ওর পরিচয় গোপন রেখেছে। ও আসলে দেহ প্রসারিণী গণিকা, গঙ্গা। ভাস্কর তোমাদের কাছে মিথ্যে কথা অভিনয় করতে এসেছে। অভিনয় আমার ভাস্কর আমার সাথে অভিনয় তুমি আমার কাছে আসবে না। আমার কাছ থেকে তুমি সরে যাও। তুমি দেহ প্রসারিণী গণিকা, আমার ভাস্কর আর তুমি দুজনে মিলে ভাস্করের জীবনে একজনকে আমি সরিয়ে দিলাম। মানুষকে মেরে দিয়ে হাসতে তো লজ্জা করছে না? তুই মানুষ না রাস্তার একটা খেপা কুকুর? কি? আমি রাস্তার খেপা কুকুর? তাহলে দেখ, এই খেপা কুকুর তো যৌবনের হাড়ি কেরম চেটে নেয়। না না, ছেড়ে দে আমার, ছাড় শয়তান, ছেড়ে দে। কে আছে বৌদি? কে আছে? এই দেখো আমার এই জানোয়ারটা আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে। এই ছেড়ে দাও জানোয়ার। আরে এক পায়ে এগোলে আমি তোকে গুলি করে মারবো। ছেড়ে দে জানোয়ার। তবে তবে রে জানোয়ার। ভাস্করের মাটা মরল, ভাইটাও অকালে প্রাণটা দিল, ভাস্করের বউটা অজ্ঞান হয়ে পড়ে রইল। এটাকে আমি তুলে নিয়ে যাই। কি দুরন্ত যৌবন! মা! এই কে 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 যেন আসছে না, আমাকে আমাকে এখান থেকে খালাতে হবে। হ্যাঁ, ভাস্করের বউটাকে আমি তুলে নিয়ে যেতে পারলাম না, ওকে এখানে রেখে দিয়ে গেলাম। আর কেউ যদি আমাকে ধরতে পারে তাহলে তাহলে খুব বিপদ হয়ে যাবে। আমাকে পালাতেই হবে, আমাকে এক্ষুনি পালাতেই হবে। অমর, তোমরা দেখবে এসো, কে এসেছে? বাবা এসেছেন। বাবা 10 বছর পর আমাদের বাবা ফিরে এসেছেন। কি হলো, কেউ সাড়া দিচ্ছে না কেন? সাড়া কি করে দেবে ভাস্কর?
দেখছিস না ওরা ক্লান্ত হয়ে সব ঘুমিয়েই পড়েছে। কমলা, ও কমলা, ও ভাস্কর না, মা অকাতরে ঘুমোচ্ছে। আপনি সঙ্গীতাকে ডাকুন বাবা। বৌমা, ও বৌমা। বাবু সঙ্গীতা, বাবা 12 বছর পরে আমাদের বাবা ফিরে এসেছে। আমি তোমাদের সকলকে আশীর্বাদ করতে এসেছি। আপনারা কেউ বুঝতে পারছেন না, মা আমাদের মায়া কাটিয়ে চিরদিনের মতো চলে প্রতিহিংসার অন্ধ এই অজিত মুখার্জিকে তোরা শাস্তি দিতে পারবি না রে জানোয়ারের দল। অনেক তো পথ আমার পেছনে ছুটতে ছুটতে এলি, কই ধরতে পারলি? কারণ আমি তো ওই ঝোপের আড়ালে লুকিয়েছিলাম। হ্যাঁ, আপাতত আমি ওই ভাস্করের আশেপাশে গ্রামে একটু লুকিয়ে থাকবো, কারণ আমার ধারণা ভাস্কর কয়েকদিনের মধ্যে কলকাতা থেকে দেশে ফিরছে। আর ভাস্কর ফিরলে তার মৃত্যুর পর হবে আমার প্রতিহিংসার জয়। দিন দিন পিস্তলটা দিন। চলুন চলুন থানায় চলুন, চলুন। হ্যাঁ, তাই চলো। তবে আমাকে ধরে রাখার মতো তোমাদের এই ভারতবর্ষে কোনো জেল হয়নি। ব্রহ্ম মুহূর্ত হয় ব্রহ্মের জন্ম, ব্রহ্মই জ্ঞান, জ্ঞানই ব্রহ্ম। অথচ সাহিত্যের নেশায় সমাহিত হয়ে সমাজ সংসারে পাকে পাকে ঘুরছে মূর্খ ভাস্কর। খেলা করছি খেলা। আমিও তো ভাস্কর আর বৌমাকে নিয়ে নতুন খেলা খেলছি। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিনাশে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিনাশে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আলো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায়। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আলো মনে খেলিছ। ছায়া থেকে মায়ার জন্ম, মায়াজ কায়ারূপ ধারণ করে মহামায়া দশ মহাবিদ্যা আর কমলা রূপে আমার যাহার পথ বন্ধ করে দিয়েছে। ঈশ্বর, আমি এখন কি করব? তুমি সমাহিত হও বাবা, তোমার শত তীর্থ ধন্য স্পর্শ চরণ দুটি গঙ্গা জলে ধুয়ে দিয়ে আমার আঁচল দিয়ে মুছিয়ে দেব। বাবা, তোমার আর্নিকের সমস্ত জোগাড় আমি করে দিয়েছি। ঠাকুর ঘরে গিয়ে তুমি আর্নিক করতে বসো। বৌমা, একটা কাজ করতে পারি মা? কি বাবা? কষার ওই গঙ্গা জলটা ফেলে দিয়ে ভাস্কর আর তোর চোখের জল দিয়ে ওটা ভরে দিতে পারবি মা? বাবা,
আমি গঙ্গা জলের পরিবর্তে তোদের দুজনের চোখের জল দিয়ে মহাসুখে আহ্নিক করব। বাবা, মহাসুখে বাবা আহ্নিক করব, আহ্নিক করব। মাগো, তুমি তো কখনো কোনোদিনও বাবার কান্না দেখোনি, আজ একটিবার সংসারে এসে বাবার কান্না দেখে যাও। মাগো, বাবার কান্না দেখে যাও। গঙ্গা, একে আজ তুমি আমাকে গঙ্গা বলে ডাকলে কেন? তুমি আমার কুসংস্কার জন্য সব ময়লা ধুয়ে দিয়েছো বলে। আহা, আমি তুমি আমার সাহিত্যের সৃষ্টিতে প্রেরণা দিয়েছো, তেমনি আমার মায়ের চোখে কেঁদেছো, ভাইয়ের অকাল মৃত্যুতে চোখের জল ফেলেছো। আমি তোমাকে তো কিছুই দিতে পারি নাই। পর্বত বলছে পৃথিবীকে আমি কি দিয়েছি, বাতাস বলছে ফুলকে আমি কি দিয়েছি। এক টুকরো খাঁটি চন্দন কাঠ ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে বলছে আমি কি দিয়েছি এক পূজারিনীকে। এসব কথা তুমি কোথায়? তোমার সাহিত্যের পাতায় পাতায়। আমি এই কথাগুলো সাহিত্যে স্রষ্টা যদি তার সৃষ্টির কথা মনে রাখতে পারত, তাহলে সে কখনো নতুন সৃষ্টির উন্মাদনায় বিভোর হতে পারত না। তুমি তোমার পবিত্র চরিত্রের চন্দন গন্ধ দিয়ে এক গণিকাকে মনিকারের শোকেশের অলংকার কোলে দিয়েছো। তুমি জানো না লেখক, তোমার চরিত্রের পর্বতের মতো দৃঢ়তা আমার মনের পৃথিবীকে কিভাবে ধরে রেখেছে। আর সবশেষে একটা কথা বলি, তুমি আমার সাথে সিঁদুর দিয়ে আমার নারী জন্মকে সার্থক করে তুলেছো। না 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 না, তোমার নারী জন্ম এখনো সার্থক হয়নি। আমার বাবা বলেছেন, মূর্খ ভাস্কর, তুই পুরুষ হয়ে প্রকৃতিকে ঠকেছিস। তাই আমি চাই তুমি হবে আমার সন্তানের মা। আপত্তি করো না গঙ্গা, আপত্তি করো না। এ আমার বাবার আদেশ, যে বাবা এখনো আমাদের সংসারে হিমালয় পর্বত। কিন্তু গঙ্গা যদি কখনো হিমালয় থেকে মাটিতে ঝরে পড়ে, আমি মূর্খ ঐরাবতের মতো গঙ্গার বেগে ভেসে না গিয়ে শিবের মতো গঙ্গাকে জটায় লুকিয়ে রাখবো। কিন্তু সমাজ ভগীরথ যদি সেই লুকোনো গঙ্গাকে দুর্ভাগ্যের পাতালে নিয়ে যায়, আমি পাতালে গিয়ে কপিল মুনির আশ্রম হয়ে যাব। কপিল মুনি আমার কপালে এত সুখ কি সইবে? আমার ভালোবাসার মন্দাকিনী, আমার প্রেরণার ভগবতী, আমার নতুন জীবনের সংজ্ঞা গঙ্গা গঙ্গোত্রীর মতো চিরকাল তুমি এই হৃদয়ে বইবে বইবে বইবে। কিন্তু তোমার স্ত্রী সঙ্গীতা যে আজ তোমার সঙ্গে অন্য কথা কইবে। কে আপনি? আপনি কোথা থেকে আসছেন? জানি আমি যে অপরাধ করেছি, তার জন্য আমাকে না চেনাই উচিত, তবু তো আমি তোমার স্ত্রী। স্ত্রী? আপনি বোধহয় ভুল ঠিকানা এসে পড়েছেন। যান, চলে যান এখান থেকে। ফিরে যাব বলে আমি আসিনি। যদি থাকবো বলে এসে থাকেন, আপনি কিন্তু ভুল করেছেন। তুমি মনে রেখো আমি ওর ধর্মপত্নী। ধর্মপত্নী বলে বুঝি সেদিন দাদাকে দিয়ে আমাকে জুতো মারতে চেয়েছিলেন? ধর্মপত্নী বলে বুঝি সেদিন সিঁদুরের কৌটোটা পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন? আমি কি তোমার ধর্মপত্নীর পায়ের ধুলো নেব? কর গণিকা কোথাকারে, তুই আমাকে অপমান করিস কিসের অধিকারে? এখনো দেখতে পাওনি বুঝি? তাহলে ভালো করে তাকিয়ে দেখো। এই সিঁদুরের অধিকারে। ও সিঁদুর মিথ্যে, ও সিঁদুরের কোনো মূল্য নেই। সিঁদুরের কোনো মূল্য নেই তাই বললে না? তাহলে উত্তর দাও, কুসুন্ডিঙার আগে কেন বর কনের সাথীতে সিঁদুর পরিয়ে দেয় না? সিঁদুর দানের আগে কেন দম্পতিকে স্বামী স্ত্রী না বলে বরকুনে বলে? তুমি বোধহয় জানো না যে পুরুষ যে নারীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় সেই হয় সেই নারীর স্বামী। আমি যদি জোর হাত করে তোর কাছ থেকে আমার স্বামীকে ভিক্ষে চাই, তুই কি আমার স্বামীকে ভিক্ষে দিবি না? যে স্থান শূন্য হয়ে গেছে সেই স্থান আর কখনো পূর্ণ হবে না। চূর্ণ চূর্ণ হয়ে গেছে আমার সমস্ত অহংকার। এই দেখো না, তাই তো আমি নিজের হাতে সিঁদুর কৌটো নিয়ে এসেছি। তুমি আমাকে সিঁদুর পরিয়ে দাও। সিঁদুরটা পরিয়ে দিন জামাই বাবু।
পরান্ধা তুমি? আমিও বলছি সিঁদুরটা পরিয়ে দিন আমার দিদিকে। আমিও বলছি সিঁদুরটা পরিয়ে দিন দাদা। আমিও বলছি ভাস্কর বাবু সিঁদুরটা পরিয়ে দিন। কিন্তু তোমরা কি পারবে আমার ভাইয়ের জীবন ফিরিয়ে দিতে, আমার মরা মাকে বাঁচিয়ে তুলতে? তোমরা কি পারবে? সেই অত্যাচারী অমানুষকে আমি তাকে অ্যারেস্ট করেছি। আপনাকে খুন করার জন্য পাশের গ্রামে লুকিয়েছিল, তাকে আমি থানায় নিয়ে গিয়েছি। পরিয়ে দিন ভাস্কর বাবু, আপনি আপনার সিঁদুর পরিয়ে দিন। গঙ্গা, একমাত্র তুই পারিস আমার হারানো সম্মান ফিরিয়ে দিতে। আমি যদি আজকে তোর সামনে নতজানু হয়ে আঁচল পেতে ভিক্ষা চাই, তুই কি আমাকে ভিক্ষা দিবি না? যে ভালোবাসা দিয়ে তুই মানুষটাকে ভালোবেসেছিস, সেই ভালোবাসা তুই ভিক্ষে দে। আমার স্বামীকে তুই ভিক্ষে দে। তোর ভালোবাসার মানুষটাকে বলে আমার স্মৃতির সিঁদুর ভিক্ষে দে। না, তা হতে পারে না। একটা আকাশে দুটো চাঁদ থাকতে পারে না। দুটো চাঁদ থাকতে না পারলেও দুরকম চাঁদ তো থাকতে পারে। হ্যাঁ গো লেখক বাবু, ফেনকি ফোটা জ্যোৎস্না রাতে থব থবে আকাশের বুকে পূর্ণিমার চাঁদ ওঠে। তার ঠিক কিছুদিন পরে দিকে চক্রা বলে পশ্চিম আকাশে দ্বিতীয় তিথির এক ফালি চাঁদও তো ওঠে। আমি সেই দ্বিতীয়ার চাঁদের মতো পশ্চিম আকাশে ঢলে যাব। গঙ্গায় আজ ভাটার টান লেগেছে গো বাবুরা, তাই তো সেই গঙ্গা খরস্রোতা হয়ে গিয়ে চলছে। গঙ্গার দুই পাড়ে উড়ে বেড়াচ্ছে স্মৃতির পাখিরা। না গো না, না অমন কথা বলো না। গঙ্গাকে আমি আমার জীবন থেকে হারাতে পারবো না। গঙ্গা আমার প্রেরণা না, গঙ্গা আমার স্রোতনা না, না, গঙ্গা আমার নতুন জীবনের সঙ্গ। না না, বলো না, এমন কথা তুমি বলো না। সারা জীবনে একই কথাই বলবো। আমি আমার চরিত্রের পাতায় পাতায় এই কথাই লিখবো। আমি তোমাকে ছাড়া আমার হৃদয়ে আর কাউকে স্থান দিতে পারবো না, আর কাউকে স্থান পারবো না। বোঝাও বোঝাও। আরে কি হলো বাবু, কি হলো? সালা কান্নায় ভেঙে পড়লে কেন? হ্যাঁ, দেয়ালে করে কোনো লাভ নেই। সালা অনেকগুলো মাসের অনেকগুলো টাকা বাকি পড়ে আছে। আমি কিন্তু বেশি দিন ধারে কারবার করি না। হ্যাঁ, ধার করা ভাতারের সোহাগের দিকে বাঁচি না। আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না রে তো ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। আমি চাই না, চাই না, চাই না রে তো ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। আমার মা বোনেরা, আমার দাদা ভাইরা, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। সঙ্গীতাদের জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য আমি আবার আগের জীবনে ফিরে গেছিলাম। আপনারা সকলে বলুন না, এছাড়া কি আমার অন্য কোনো উপায় ছিল? আপনারা বলুন না, বলুন না। বাবু মশাই, ওই কিছু পারো আর না পারো, কমসে কম তোমার বইয়ের আনা সিঁদুর কৌটো থেকে সিঁদুরটা পরিয়ে দাও। হ্যাঁ, সিঁদুর পরিয়ে প্রেমমান করে দাও। যে পুরুষ যে নারীর স্মৃতিতে সিঁদুর পরায় সে হয় তার স্বামী। তোমরা সুখ নিয়ে যাও, শান্তি নিয়ে যাও। আমি তোমাদের ব্যথা বেদনা বুকিয়ে নিয়ে
এগিয়ে চললাম নতুন আলোর মোহনার দিকে। গঙ্গা, তুমি সত্যি গঙ্গা। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে শব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে